আচ্ছা, আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো জানি আপনার নাম অমিত বাবু। বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হয়। অমিত বাবুর বাবুটা বাদ দিন। আচ্ছা, তোমাকে বলবো মিতা। হ্যাঁ মাসিমা, ঘটকালি করতে এলেম। বিদায়বেলায় কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো। আগে নাম ধাম বিবরণটা বলো দেখি। নাম নিয়ে পাত্রটির দাম নয়। আচ্ছা, নাম রূপ তাপ, বাকিটা? বুদ্ধি? লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে, সে বুদ্ধি ওর আছে। বিদ্যে? স্বয়ং নিউটনের মতো। নমস্কার, আমি অভিজিৎ, আর আমার সাথে আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। গত পর্বে আপনারা শুনেছেন অমিত রায়ের বুদ্ধি, সংস্কৃতি এবং সম্পদ সবটাই বেশ চোখে পড়ার মতো। কলকাতার এই ঝকঝকে নতুন হাওয়া ছেড়ে ছুটি কাটাতে পাড়ি জমালো শিলংয়ে। সেখানেই পাহাড়ি পথে এক গাড়ি দুর্ঘটনার সূত্রে লাবণ্যের সাথে পরিচয় হলো তার। মনে মন এসে মিলল, কিন্তু ভাগ্য। আসুন তবে শুনে ফেলি তারপর কি হলো। অতীতের ভগ্নাবশেষ থেকে এবার ফিরে আসা যাক বর্তমানের নতুন সৃষ্টির ক্ষেত্রে। লাবণ্য পর্বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। সে ঘরে অমিত বসল যেন পদ্মের মাঝখানটাতে ভ্রমরের মতো। চারিদিকে চায়, সকল জিনিস থেকেই কিসের ছোঁয়া লাগে, ওর মনটাকে দেয় উদাস করে। শেলফে, পর্বার টেবিলে ইংরেজি সাহিত্যের বই দেখলে সে বইগুলো যেন বেঁচে উঠেছে। সব লাবণ্যের পড়া বই, তার আঙুলে পাতা উল্টানো, তার দিনরাত্রির ভাবনা লাগা, তার উৎসুক দৃষ্টির পথ চলা, তার অন্যমনস্ক দিনে কোলের ওপর পড়ে থাকা বই। চমকে উঠল যখন টেবিলে দেখতে পেলে ইংরেজ কবি ডনের কাব্য সংগ্রহ। অক্সফোর্ডে থাকতে ডন এবং তার সময়কার কবিদের গীতিকাব্য ছিল অমিতের প্রধান আলোচ্য। এইখানেই কাব্যের ওপর দৈবত দুজনের মন এক জায়গায় এসে পরস্পরকে স্পর্শ করল। এতদিনকার নিরুৎসুক দিন রাত্রির দাগ লেগে অমিতের জীবনটা ঝাপসা হয়ে গিয়েছিল, যেন মাস্টারের হাতে স্কুলের প্রতি বছরে পড়ানো একটা ঢিলে মলাটের টেক্সট বুক। আগামী দিনটার জন্য কোনো কৌতূহল ছিল না, আর বর্তমান দিনটাকে পুরো মন দিয়ে অভ্যর্থনা করা ওর পক্ষে ছিল অনাবশ্যক। এখন সেইমাত্র এসে পৌঁছল একটা নতুন গ্রহে। এখানে বস্তুর ভার কম, পা মাটি ছাড়িয়ে যেন ওপর দিয়ে চলে। প্রতি মুহূর্ত ব্যগ্র হয়ে অভাবনীয়র দিকে এগোতে থাকে। গায়ে হাওয়া লাগে আর সমস্ত শরীরটা যেন বাঁশি হয়ে উঠতে ইচ্ছে করে। আকাশের আলো রক্তের মধ্যে প্রবেশ করে, আর ওর অন্তরে অন্তরে যে উত্তেজনার সঞ্চার হয়, সেটা গাছের সর্বাঙ্গ প্রবাহিত রসের মধ্যে ফুল ফোটাবার উত্তেজনার মতো। মনের ওপর থেকে কতদিনের ধুলো পড়া পর্দা উঠে গেল। সামান্য জিনিসের থেকে ফুটে উঠছে অসামান্যতা। তাই যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতকে বিস্ময় লাগল। সে মনে মনে বললে, আহা, এ যে আগমন নয়, এ যে আবির্ভাব। 40-এর কাছাকাছি তার বয়স, কিন্তু বয়স তাকে শিথিল করেনি, কেবল তাকে গভীর শুভ্রতা দিয়েছে। গৌরব বর্ণ মুখ টসটস করছে, বৈধব্য রীতিতে চুল ছাঁটা, মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ, হাসিটি স্নিগ্ধ। মোটা থান চাদরে মাথা বেষ্টন করে সমস্ত দেহ সংবৃত। পায়ে জুতো নেই, দুটি পা নির্মল সুন্দর। অমিত তার পায়ে হাত দিয়ে যখন প্রণাম করলে, ওর শিরে শিরে যেন দেবীর প্রসাদের ধারা বয়ে গেল। প্রথম পরিচয়ের পর যোগমায়া বললেন, তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনেশে মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলাম। তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন আর আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আর আমার হবেন লোকসানের মাসিমা। যোগমায়া জিজ্ঞাসা করলেন, তোমার মা আছেন? ছিলেন,
মাসি থাকাও উচিত ছিল। মাসির জন্য ক্ষেত কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতো মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না। বলতেন এটা বাঁদরামি। গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষই। তাহলে না হয় গাড়ি কানা মাসিরই হলো। অমিত লাফিয়ে উঠে যোগমায়ের পায়ের ধুলো নিয়ে বললে, এই জন্যই তো পূর্বজন্মের কর্মফল মানতে হয়। মায়ের কোলে জন্মেছি, মাসির জন্য কোনো তপস্যা করিনি। আর গাড়ি ভাঙাটাকে তো সৎকর্ম বলা চলে না, অথচ এক নিমেষে দেবতার বরের মতো মাসি জীবনে অবতীর্ণ হলেন। এর পিছনে কত যুগের সূচনা আছে ভেবে দেখুন। কর্মফল কার বাবা? তোমার না আমার? না যারা মোটর মেরামতির ব্যবসা করে তাদের? কার? ঘন চুলের ভেতর দিয়ে পেছন দিকে আঙুল চালিয়ে অমিত বললে, শক্ত প্রশ্ন। কর্ম একার নয় মাসিমা, সমস্ত বিশ্বের। নক্ষত্র থেকে নক্ষত্রে তারই সম্মিলিত ধারা যুগে যুগে চলে এসে শুক্রবার বেলা ঠিক 9:48 সময় লাগলে এক ধাক্কা। তারপর যোগমায়া লাবণ্যর দিকে আর চোখে চেয়ে একটু হাসলেন। অমিতের সঙ্গে যথেষ্ট আলাপ হতে না হতেই তিনি ঠিক করে বসে আছেন এদের দুজনের বিয়ে হওয়া চাই। সেইটের প্রতি লক্ষ্য করেই বললেন, বাবা, তোমরা দুজন ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি গে। দ্রুত তালে আলাপ জমাবার ক্ষমতা অমিতের। সে একবারে শুরু করে দিলে, মাসিমা আমাদের আলাপ করার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম। প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত, তাই নয় কি? আচ্ছা, আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। লাবণ্য বললে, আমি তো জানি আপনার নাম অমিত বাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। লাবণ্য হেসে বললে, ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। আপনি যে কথাটা বলছেন ওটা একালের নয়। দেশে কালে পাত্রে ভেদ আছে, অথচ নামে ভেদ নেই। ওটা অবৈজ্ঞানিক। রিলেটিভিটি অব নেমস প্রচার করে আমি নামজাদা অবস্থির করেছি। তার গোড়াতেই জানতে চায় আপনার মুখে আমার নাম অমিত বাবু নয়। আপনি সাহেবী কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারে ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। তা দ্রুতগামী নামটা কি শুনি? বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হয়। অমিত বাবুর বাবুটা বাদ দিন। সহজ নয়, সময় লাগবে। সময়টা সকালের মতো লাগা উচিত নয় নিশ্চয়ই। এক ঘড়ি বলে কোনো পদার্থ নেই। হ্যাঁ, ট্যাগ ঘড়ি আছে, আর ট্যাগ অনুসারে তার চাল। আইনস্টাইনের এই মত। লাবণ্য উঠে দাঁড়িয়ে বললে, আপনার কিন্তু স্নানের জল ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা জলকে শিরোধার্য করে নেব, যদি আলাপটাকে আর একটু সময় দেন। সময় আর নেই, কাজ আছে। বলেই লাবণ্য চলে গেল। অমিত তখনই স্নান করতে গেল না। স্মিত হাস্য মিশ্রিত প্রত্যেক কথাটি লাবণ্যর ঠোঁট দুটির ওপর কিরকম একটা চেহারা ধরে উঠেছিল। বসে বসে সেইটিও মনে করতে লাগলো। অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে, তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল, অথচ আচ্ছন্ন। লাবণ্য সৌন্দর্য সকালবেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই, তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে মেয়ে করে গড়বার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাগ মিশিয়ে দিয়েছেন। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি নয়, সেই সঙ্গে আছে মননের শক্তি। এইটাতেই অমিতকে এত করে আকর্ষণ করেছে। অমিতের নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমা নেই, বিচার আছে, ধৈর্য নেই। ও অনেক জেনেছে, শিখেছে, কিন্তু পায়নি। লাবণ্যর মুখে ও এমন একটি শান্তির রূপ দেখেছিল, যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল। অমিত মিশুক মানুষ, প্রকৃতির সৌন্দর্য নিয়ে তার বেশিক্ষণ চলে না। সর্বদাই নিজে বকাঝকা করা অভ্যেস। গাছপালা, পাহাড় পর্বতের সঙ্গে হাসি তামাশা চলে না। তাদের সঙ্গে কোনো রকম উল্টো ব্যবহার করতে গেলেই ঘা খেয়ে মরতে হয়। তারাও চলে নিয়মে,
অন্যের ব্যবহারেও তারা নিয়ম প্রত্যাশা করে। এক কথায় তারা অরসিক। সেই জন্য শহরের বাইরে ওর প্রাণ হাঁপিয়ে ওঠে। কিন্তু হঠাৎ কি হলো, শিলং পাহাড়টা চারদিক থেকে অমিতকে নিজের মধ্যে যেন রসিয়ে নিচ্ছে। আজ সে উঠেছে সূর্য উঠবার আগেই। এটা ওর ধর্মবিরুদ্ধ। জানলা দিয়ে দেখলে দেবদারু গাছের ঝালরগুলো কাঁপছে, আর তার পেছনে পাতলা মেঘের ওপর পাহাড়ের ওপার থেকে সূর্য তার তুলির লম্বা লম্বা সোনালি টান লাগিয়েছে। আগুনে জ্বলা সেসব রঙের আভা ফুটে উঠছে। তার সম্বন্ধে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি এক পেয়ালা চা খেয়ে অমিত বেরিয়ে পড়ল। রাস্তা তখন নির্জন। একটা শ্যাওলা ধরা অতি প্রাচীন পাইন গাছের তলায় স্তরে স্তরে ঝরা পাতার সুগন্ধ ঘন আস্তরণের ওপর পা ছড়িয়ে বসল। সিগারেট জ্বালিয়ে 2 আঙুলে অনেকক্ষণ চেপে রেখে দিল। টান দিতে গেল ভুলে। যোগমায়ার বাড়ির পথ এই বন। ভোজে বসবার পূর্বে রান্নাঘরটা থেকে যেমন আগাম গন্ধ পাওয়া যায়, এই জায়গা থেকে যোগমায়ার বাড়ির সৌরভটা অমিত সেই রকম ভোগ করে। সময়টা ঘড়ির ভদ্র দাগটাতে এসে পৌঁছলেই সেখানে গিয়ে এক পেয়ালা চা দাবি করবে। প্রথমে সেখানে ওর যাওয়ার সময় নির্দিষ্ট ছিল সন্ধেবেলায়। অমিত সাহিত্য রসিক, এই খ্যাতিটার সুযোগে আলাপ আলোচনার জন্যও পেয়েছিল বাঁধা নিমন্ত্রণ। প্রথম 2-4 দিন যোগমায়া এই আলোচনায় উৎসাহ প্রকাশ করেছিলেন, কিন্তু যোগমায়ার কাছে ধরা পড়ল যে তাতে করেই এ পক্ষের উৎসাহটাকে কিছু যেন কুণ্ঠিত করলে। বোঝা শক্ত নয় যে তার কারণ দ্বিবচনের জায়গায় বহু বচন প্রয়োগ। তারপর থেকে যোগমায়ার অনুপস্থিত থাকবার উপলক্ষ ঘন ঘন ঘটত। একটু বিশ্লেষণ করতেই বোঝা গেল সেগুলো অনিবার্য নয়, দৈবকৃত নয়, তার ইচ্ছাকৃত। প্রমাণ হলো কর্তামা এই দুটি আলোচনা পরায়ণে যে অনুরাগ লক্ষ্য করেছেন সেটা সাহিত্যানুরাগের চেয়ে বিশেষ একটু গাঢ়তর। অমিত বুঝে নিলে যে মাসির বয়স হয়েছে বটে, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ, অথচ মনটি আছে কোমল। এতে করেই আলোচনার উৎসাহ তার আরও প্রবল হলো। নির্দিষ্ট কালটাকে প্রশস্ততর করবার অভিপ্রায় জ্যোতিশঙ্করের সঙ্গে আপোষে ব্যবস্থা করলে তাকে সকালে 1 ঘন্টা এবং বিকেলে 2 ঘন্টা ইংরেজি সাহিত্য পড়ায় সাহায্য করবে। শুরু করলে সাহায্য এত বাহুল্য পরিমাণে যে প্রায় সকাল গড়াতে দুপুরে সাহায্য গড়াতো বাজে কথায়। অবশেষে যোগমায়ার এবং ভদ্রতার অনুরোধে মধ্যাহ্ন ভোজটা অবশ্য কর্তব্য হয়ে পড়ত। এমনি করে দেখা গেল অবশ্য কর্তব্য তার পরিধি প্রহরে প্রহরে বেড়েই চলে। জ্যোতিশঙ্করের অধ্যাপনায় ওর যোগ দেওয়ার কথা সকাল 8টায়। ওর প্রকৃতিস্থ অবস্থায় সেটা ছিল অসময়। ও বলতো যে জীবের গর্ভবাসের মেয়াদ 10 মাস, তার ঘুমের মেয়াদ পশু পক্ষীদের মাপে সঙ্গত হয় না। এতদিন অমিতের রাত্রিবেলাটা তার সকালবেলাকার অনেকগুলো ঘন্টাকে পিলপে গাড়ি করে নিয়েছিল। ও বলতো এই চোরাই সময়টা অবৈধ বলেই ঘুমের পক্ষে সবচেয়ে অনুকূল। কিন্তু আজকাল ওর ঘুমটার অবিমিশ্র নয়। সকাল সকাল জাগবার একটা আগ্রহ তার অন্তর্নিহিত। প্রয়োজনের আগেই ঘুম ভাঙে, তারপরে পাশ ফিরে শুতে সাহস হয় না, পাছে বেলা হয়ে যায়। মাঝে মাঝে ঘড়ির কাঁটা এগিয়ে দিয়েছে, কিন্তু সময় চুরির অপরাধ ধরা পড়বার ভয় সেটা বারবার করা সম্ভব হতো না। আজ একবার ঘড়ির দিকে চাইলে দেখলে বেলা এখনো 7টার এপারে। মনে হলো ঘড়ি নিশ্চয়ই বন্ধ। কানের কাছে নিয়ে শুনলে টিকটিক শব্দ। এমন সময় চমকে উঠে দেখে ডান হাতে ছাতা দোলাতে দোলাতে ওপরের রাস্তা দিয়ে আসছে লাবণ্য। সাদা শাড়ি, পিঠে কালো রঙের 3 কোনা শাল, তাতে কালো ঝালর। অমিতের বুঝতে বাকি নেই যে লাবণ্যর অর্ধেক দৃষ্টিতে সে গোচর হয়েছে, কিন্তু পূর্ণ দৃষ্টিতে সেটাকে মোকাবিলায় কবুল করতে লাবণ্য নারাজ। বাঁকের মুখ পর্যন্ত লাবণ্য যেই গেছে অমিত আর থাকতে পারলে না। দৌড়তে দৌড়তে তার পাশে উপস্থিত। বললে, জানতেন হারাতে পারবেন না, তবু দৌড় করিয়ে নিলেন। জানেন নাকি দূরে চলে গেলে কতটা অসুবিধা হয়? কিসের অসুবিধা? যে হতভাগা পিছনে পড়ে থাকে তার প্রাণটা ঊর্ধ্বস্বরে ডাকতে চায়, কিন্তু ডাকি কি বলে? দেবদেবীদের নিয়ে সুবিধা এই যে নাম ধরে ডাকলেই তারা খুশি। দুর্গা দুর্গা বলে গর্জন করতে থাকলেও ভগবতী দশভুজা অসন্তুষ্ট হন না। আপনাদের নিয়ে যে মুশকিল। না ডাকলেই চুকে যায়। বিনা সম্বোধনে চালায় যখন কাছে থাকেন, তাই বলি দূরে যাবেন না। ডাকতে চাই অথচ ডাকতে পারি না, এর চেয়ে দুঃখ আর নেই।
কেন? বিলিতি কায়দা তো আপনার অভ্যাস আছে। মিস ড্যাড, সেটা চায়ের টেবিলে। দেখুন না, আজ এই আকাশের সঙ্গে পৃথিবীটা যখন সকালের আলোয় মিলল, সেই মিলনের লগ্নটি সার্থক করার জন্যে উভয়ে মিলে একটি রূপ সৃষ্টি করলে। তারই মধ্যে রয়ে গেল স্বর্গমর্তের ডাক নাম। মনে হচ্ছে নাকি একটা নাম ধরে ডাকা উপর থেকে নিচে নেমে আসছে আর নিচ থেকে উপরে উঠে চলেছে? মানুষের জীবনেও কি এইরকম নাম সৃষ্টি করার সময় উপস্থিত হয় না? কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো, আকাশের ওই রঙিন মেঘের কাছ পর্যন্ত পৌঁছলো, সামনের ওই পাহাড়টা। তাই শুনে মাথায় মেঘ মুড়িয়ে দিয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। মনে ভাবতেও কি পারেন সেই ডাক নামটা মিস ডাট? লাবণ্য কথাটাকে এড়িয়ে বললে, নামকরণের সময় লাগে, আপাতত বেরিয়ে আসি গে। অমিত তার সঙ্গ নিয়ে বললে, আসলে জানেন তো, চলতে শিখতে মানুষের দেরি হয়। আমার হলো উল্টোটা। এতদিন ধরে এখানে এসে তবে বসতে শিখেছি। ইংরেজিতে বলে, গড়ানে পাথরের কপালে শ্যাওলা জোটে না। সেই ভেবেই অন্ধকার থাকতে কখন থেকে পাথরে বসে আছি, তাই তো ভোরের আলো দেখলুম। লাবণ্য কথাটাকে তাড়াতাড়ি চাপা দিয়ে জিজ্ঞাসা করলে, ওই সবুজ ডানাওয়ালা পাখিটার নাম জানেন? জীবজগতে পাখি আছে সেটা এতদিন সাধারণভাবেই জানতাম, বিশেষভাবে জানবার সময় পাইনি। এখন এখানে এসে আশ্চর্য এই যে স্পষ্টই জানতে পেরেছি পাখি আছে, এমনকি তারা গানও গায়। লাবণ্য হেসে উঠে বললে, আশ্চর্য! হাসছেন? হ্যাঁ, আমার গভীর কথাতে আমি গাম্ভীর্য রাখতে পারি না, ওটা আমার মুদ্রা দোষ। আমার জন্মলগ্নে আছে চাঁদ, আর ওই গ্রহটি কৃষ্ণ চতুর্দশীর সর্বনাশা রাত্রেও একটুখানি মুচকি না হেসেও মরতে জানে না। আমাকে দোষ দেবেন না, বোধহয় পাখিও যদি আপনার কথা শুনতো হেসে উঠত। দেখুন, আমার কথা লোকে হঠাৎ বুঝতে পারে না বলেই হাসে, বুঝতে পারলে চুপ করে বসে ভাবত। আজ পাখিকে নতুন করে জানছি, এই কথাই লোকে হাসছে। কিন্তু এর ভেতরের কথা হচ্ছে এই যে আজ সমস্তই নতুন করে জানছি, নিজেকেও। এর উপরে তো আর হাসি চলে না। এই দেখুন না, কথাটা একই, অথচ এইবার আপনি একেবারেই চুপ। আপনি তো বেশি দিনের মানুষ না, খুবই নতুন। তাহলে আরো নতুনের ঝোঁক আপনার মধ্যে আসে কোথা থেকে? এর জবাবে খুব একটা গম্ভীর কথাই বলতে হলো, যা চায়ের টেবিলে বলা চলে না। আমার মধ্যে যেটা নতুন সেটা অনাদিকালের পুরনো। ভোরবেলাকার সূর্যের মতোই সে পুরনো, নতুন ফোটা ভুঁই চাপা ফুলের মতো। চিরকালের জিনিস নতুন করে আবিষ্কার। কিছু না বলে লাবণ্য হাসলে। আপনার এবারকার এই হাসিটি পাহারাওয়ালা চোর ধরা গোল লণ্ঠনের হাসি। বুঝেছি, আপনি যে কবির ভক্ত তার বই থেকে আমার মুখের এই কথাটা আগেই পড়ে নিয়েছেন। দোহাই আপনাকে, আমাকে দাগি চোর ঠাওরাবেন না। এক এক সময় এমন অবস্থা আসে, মনের ভেতরটা শঙ্করাচার্য হয়ে ওঠে, বলতে থাকে আমি লিখেছি কি আর অন্য কেউ লিখেছে। এই ভেদ জ্ঞানটা মায়া। এই দেখুন না, আজ সকালে বসে খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমিই লিখলুম, আর কোনো কবির লেখবার সাধ্যই ছিল না। লাবণ্য থাকতে পারলে না, প্রশ্ন করলে, বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাবণ্যর কৌতূহল আর বাধা মানল না, জিজ্ঞাসা করে ফেললে, লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. লাবণ্যর বুকের ভেতরটা কেঁপে উঠল। অনেকক্ষণ পরে অমিত জিজ্ঞাসা করলে, আপনি নিশ্চয়ই জানেন লাইনটি কার? লাবণ্য একটু মাথা বেঁকিয়ে ইশারায় জানিয়ে দিলে হা। অমিত বললে, সেদিন আপনার টেবিলে ইংরেজ কবি ডনের বই আবিষ্কার করলুম, নইলে এ লাইন আমার মাথায় আসতো না। আবিষ্কার করলেন? আবিষ্কার নয় তো কি, বইয়ের দোকানে বই চোখে পড়ে, আপনার টেবিলে সেই বই প্রকাশ পায়। পাবলিক লাইব্রেরির টেবিল দেখেছি, সেটা তো বইগুলোকে বহন করে। আপনার টেবিল দেখলুম সে বইগুলোকে বাসা দিয়েছে। সেদিন ডনের কবিতাকে প্রাণ দিয়ে দেখতে পেয়েছি, মনে হলো অন্য কবিদের দরজায় ঠেলাঠেলি ভিড়, বড় লোকদের শ্রাদ্ধে কাঙালি বিদায়ের মতো।
ডনের কাব্যমহল নির্জন। ওখানে দুটি মানুষের পাশাপাশি বসবার জায়গাটুকু আছে। তাই অমন স্পষ্ট করে শুনতে পেলাম আমার সকালবেলাকার মনের কথাটি। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি রে, দে আমারে অবসর। লাবণ্য বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে, আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে, আজ থেকে লিখতে শুরু করব। বা নতুন অমিত রায় কি যে কাণ্ড করে বসবে, পুরনো অমিত রায়ের কাছে তা কিছুই জানা নেই। হয়তোবা সে এখনই লড়াই করতে বেরোবে। লড়াই? কার সঙ্গে? সেইটাই ঠিক করতে পারছি না। কেবলই মনে হচ্ছে খুব মস্ত কিছু একটার জন্য এক্ষুনি চোখ বুজে প্রাণ দিয়ে ফেলা উচিত। তারপরে অনুতাপ করতে হয়, রয়ে বসে করা যাবে। লাবণ্য হেসে বললে, প্রাণ যদি দিতেই হয় তো সাবধানে দেবেন। সে কথা আমাকে বলা অনাবশ্যক। কেমনাল রাইটের মধ্যে আমি যেতে নারাজ। মুসলমান বাঁচিয়ে ইংরেজ বাঁচিয়ে চলব। যদি দেশি বুড়ো সুড়ো গোছের মানুষ অহিংস মেজাজের ধার্মিক চেহারায় শিঙে বাজিয়ে মোটর হাঁকিয়ে চলেছে, তার সামনে দাঁড়িয়ে পথ আটকিয়ে বলবো যুদ্ধং দেহি। ওই যে লোক অজীর্ণ রোগ সারবার জন্যে হাসপাতালে না গিয়ে এমন পাহাড়ে আসে, খিদে বাড়াবার জন্য নির্লজ্জ হয়ে হাওয়া খেতে বেরোয়, তার সামনে লোকটা তবু যদি অমান্য করে চলে যায়, তখন আর কি? আমি পিছন থেকে দুহাত আকাশে তুলে বলবো, এবারের মতো ক্ষমা করলুম, তুমি আমার ভ্রাতা, তুমি আমার ভারত মাতার সন্তান। বুঝতে পারছেন, মন যখন বড় হয়ে ওঠে তখন মানুষ যুদ্ধও করে আর ক্ষমাও করে। আপনি যখন যুদ্ধের প্রস্তাব করেছিলেন মনে ভয় পেয়েছিলাম, কিন্তু ক্ষমার কথা যেরকম বোঝালেন তাতে আশ্বস্ত হলুম যে ভাবনা নেই। আমার একটা অনুরোধ রাখবেন? কি বলুন? আজ খিদে বাড়াবার জন্য আর বেশি বেড়াবেন না। আচ্ছা বেশ, তারপরে? ওই নিচে গাছতলায়, যেখানে নানা রঙের ছ্যাঁতলা পড়া পাথরটার নিচ দিয়ে একটুখানি জল ঝিরঝির করে বয়ে যাচ্ছে, ওইখানেই বসবেন, আসুন। লাবণ্য হাতে বাঁধা ঘড়িটার দিকে চেয়ে বললে, কিন্তু সময় যে অল্প। জীবনে সেটাই তো শোচনীয় সমস্যা লাবণ্য দেবী, সময় অল্প। মরুপথের সঙ্গে আছে আধমশক মাত্র জল, যাতে সেটা উছলে উছলে শুকনো ধুলোয় মারা না যায়, সেটা নিতান্তই করা চায়। সময় যাদের বিস্তর তাদের পাঞ্চল হওয়া শোভা পায়। যেমন ধরুন না, দেবতার হাতে সময় অসীম, তাই ঠিক সময়ে সূর্য ওঠে আর ঠিক সময়ে অস্ত যায়। আমাদের মেয়াদ অল্প, পাংচুয়াল হতে গিয়ে সময় নষ্ট করা আমাদের পক্ষে অমিত ব্যয়িতা। অমরাবতীর যদি কেউ প্রশ্ন করে ভবে এসে করলে কি, তখন কোন লজ্জায় বলবো যে ঘড়ির কাঁটার দিকে চোখ রেখে কাজ করতে করতে জীবনের যা কিছু সকল সময়ের অতীত, তার দিকে চোখ তোলবার সময়ই পাইনি। তাই তো বলতে বাধ্য হলো, চলুন না ওই জায়গাটিতে। ওর যেটাতে আপত্তি নেই সেটাতে আর কারোর যে আপত্তি থাকতে পারে, অমিত সেই আশঙ্কাটাকে একেবারে উড়িয়ে দিয়ে কথাবার্তা কয়। সেই জন্যে তার প্রস্তাবে আপত্তি করা শক্ত। লাবণ্য বললে, চলুন। ঘন বনের ছায়া, সরু পথ নেমেছে নিচে একটা খাসিয়া গ্রামের দিকে। অর্ধপথে আর এক পাশ দিয়ে ক্ষীণ ঝর্ণার ধারা এক জায়গায় লোকালয়ের পথটাকে অস্বীকার করে তার উপর দিয়ে নিজের অধিকার চিহ্ন স্বরূপ নুড়ি বিছিয়ে স্বতন্ত্র পথ চালিয়ে গেছে। সেইখানে পাথরের ওপরে দুজনে বসল। ঠিক সেই জায়গায় খাতটা গভীর হয়ে খানিকটা জল জমে গেছে, যেন সবুজ পর্দার ছায়ায় একটি পর্দানসীন মেয়ে। বাইরে পা বাড়াতে তার ভয়। এখানকার নির্জনতার আবরণটাই লাবণ্যকে নিরাবরণের মতো লজ্জা দিতে লাগলো। সামান্য যা তা একটা কিছু বলে এইটাকে ঢাকা দিতে ইচ্ছে করছে, কিছুতেই কোনো কথা মনে আসছে না। স্বপ্নে যেরকম কণ্ঠরোধ হয় সেই দশা। অমিত বুঝতে পারলে একটা কিছু বলাই চাই, বললে, দেখুন আর্যা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলিত। কিন্তু এছাড়া আর একটা ভাষা থাকা উচিত ছিল। সমাজের ভাষা নয়, ব্যবসার ভাষা নয়, আড়ালের ভাষা। এই রকম জায়গার জন্য পাখির গানের মতো, কবির কাব্যের মতো সেই ভাষা অনায়াসেই কণ্ঠ দিয়ে বেরোনো উচিত ছিল, যেমন করে কান্না বেরোয়। সেই জন্যই মানুষকে বইয়ের দোকানে ছুটতে হয়, আর সেটা বড় লজ্জা।
প্রত্যেকবার হাসির জন্য যদি ডেন্টিস্টের দোকানে দৌড়োদৌড়ি করতে হতো তাহলে কেমন হতো ভেবে দেখুন। আচ্ছা সত্যি বলুন তো লাবণ্য দেবী, এখনই কি আপনার সুর করে কথা বলতে ইচ্ছে করছে না? লাবণ্য মাথা হেঁট করে চুপ করে বসে রইল। অমিত বললে, চায়ের টেবিলের ভাষায় কোনটা ভদ্র কোনটা অভদ্র তার হিসেব মিটতে চায় না, কিন্তু এই জায়গায় ভদ্রও নেই আর অভদ্রও নেই। তাহলে কি উপায় বলুন? মনটাকে সহজ করবার জন্য একটা কবিতা না ওড়ালে তো আর চলছে না। গদ্যে অনেক সময় নেয়, অত সময় তো আর হাতে নেই। যদি অনুমতি করেন তো আরম্ভ করি। দিতে হলো অনুমতি, নইলে লজ্জা করতে গেলেই লজ্জা। অমিত ভূমিকায় বললে, রবি ঠাকুরের কবিতা বোধহয় আপনার ভালো লাগে, তাই না? হ্যাঁ লাগে। আমার লাগে না, অতএব মাপ করবেন। আমার একজন বিশেষ কবি আছে, তার লেখা এত ভালো যে খুব অল্প লোকেই পড়ে, এমনকি তাকে কেউ গাল দেওয়ার উপযুক্ত সম্মানও দেয় না। ইচ্ছে করছে আমি তার থেকে একটা আবৃত্তি করি। আপনি এত ভয় করছেন কেন? এ সম্বন্ধে আমার অভিজ্ঞতা শোকাবহ। কবিবরকে নিন্দে করলে আপনারা যাতে ঠেলেন, তাকে নিঃশব্দে পাশ কাটিয়ে বাদ দিয়ে চললে তাতে করে কঠোর ভাষার সৃষ্টি হয়। যা আমার ভালো লাগে তা আর একজনের ভালো লাগে না। এই নিয়েই পৃথিবীতে যত রক্তপাত। আমার কাছ থেকে রক্তপাতের ভয় করবেন না। আপন রুচির জন্য আমি পরের রুচির সমর্থন ভিক্ষে করিনি। এটা বেশ বলেছেন। তাহলে নির্ভয়ে শুরু করা যাক। রে অচেনা, মোর মুষ্টি ছাড়িবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। বিষয়টা দেখেছেন? না চেনার বন্ধন, সবচেয়ে কড়া বন্ধন। না চেনা জগতে বন্দী হয়েছি, চিনে নিয়েই তবে খালাস পাব। একেই বলে মুক্তিতত্ত্ব। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হবে ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি শুধালেম, কোথা সঙ্গোপনে আছো আত্মবিস্মৃতির কোণে। নিজেকেই ভুলে থাকার মতো কোনো এমন ঝাপসা কোণ আর নেই। সংসারে কত যে দেখবার ধন দেখা হলো না, তারা আত্মবিস্মৃতির কোণে মিলিয়ে আছে। তাই বলে তো আর হাল ছেড়ে দিলে চলবে না। তোর সাথে চেনা সহজে হবে না, কানে কানে মৃদু কণ্ঠে নয়। করে নেব জয়, সংশয় কুণ্ঠিত তোর বাণী, দৃপ্ত বলে লব টানে। শঙ্কা হতে, লজ্জা হতে, দ্বিধাদ্বন্দ্ব হতে, নির্দয় আলোতে। একেবারে নাছোড় বান্দা, কত বড় জোর দেখছেন রচনার পৌরুষ। জাগিয়া উঠিবি অশ্রু ধারে, মুহূর্তে চিনিবি আপনারে। ছিন্ন হবে ডোর, তোর মুক্তি দিয়ে তব মুক্তি হবে মোর। ঠিক এই টানটি আপনার নামজাদা লেখকের মধ্যে পাবেন না। সূর্যমণ্ডলে এ যেন আগুনের ঝড়। এ শুধু লিরিক নয়, এ নিষ্ঠুর জীবন তত্ত্ব। লাবণ্যর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে বললে, হে অচেনা, দিন যায় সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করি দিক, তোমারে চেনার অগ্নিদীপ্ত শিখা উঠুক উজ্জ্বলে, দিব তাহে জীবন অঞ্জলি। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যর হাত চেপে ধরলে। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না, অমিতের মুখের দিকে চাইলে, কিচ্ছু বললে না। এরপরে কোনো কথা বলবার কোনো দরকার হলো না। লাবণ্য ঘড়ির দিকে চাইতেও ভুলে গেল। অমিত যোগমায়ের কাছে এসে বললে, মাসিমা, ঘটকালি করতে এলেম, বিদায়বেলায় কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো, আগে নাম ধাম বিবরণটা বলো দেখি। নাম নিয়ে পাত্রটির দাম নয়। তাহলে গতক বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি। অন্যায় কথা বললেন। নাম যার বড় তার সংসার ঘরে অল্প, বাইরেই বেশি। ঘরের মন রক্ষার চেয়ে বাইরের মন রক্ষাতেই তার যত সময় যায়। মানুষটার অতি অল্প অংশই পড়ে স্ত্রীর ভাগে। পুরো বিবাহের পক্ষে সেটুকু যথেষ্ট নয়। নামজাদা মানুষের বিবাহ স্বল্প বিবাহ, বহু বিবাহের মতো গর্হিত। আচ্ছা, নামটা না হয় কাটো হলো, রূপটা? বলতে ইচ্ছে করি নে, পাছে অক্তুক্তি করে বসি। ও তুক্তির জোরেই বুঝি বাজারে চালাতে হবে? পাত্র বাছাইয়ের সময় দুটি জিনিস লক্ষ্য করা যায়। নামের দ্বারা বর যেন ঘরকে ছাপিয়ে না যায়, আর রূপের দ্বারা কনেকে। আচ্ছা, নাম রূপ তাক, বাকিটা?
বাকি যেটা রইল সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ। তা লোকটা অপদার্থ নয়। বুদ্ধি? লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে, সে বুদ্ধি ওর আছে। বিদ্যে? স্বয়ং নিউটনের মতো। ও জানে যে বিজ্ঞান সমুদ্রের কূলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র। তার মতো সাহস করে সে বলতে পারে না, পাছে লোকে ফস করে বিশ্বাস করে বসে। পাত্রের যোগ্যতার পর্দটা তো দেখছি কিছুটা কাটো গোছের। অন্নপূর্ণার পূর্ণতা বিকাশ করতে হবে বলেই শিব নিজেকে ভিখারি কবুল করেন। একটুও লজ্জা নেই। তাহলে পরিচয়টা আরো একটু স্পষ্ট করো। জানা ঘর, পাত্রের নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাচে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। এ সন্দেহটা পাত্রের পরে কিন্তু দোষারোপ মাসিমা। বাবা, সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয়। মাসি, দেবতাদের সেই ক্ষমতা আছে, তাই দেবতারা বিবাহের অযোগ্য। দময়ন্তী সে কথা বুঝেছিলেন। আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? কিরকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে, এইটি আমার নিশ্চিত জানা। কথাটা আর একটু ব্যাখ্যা করুন। যে রত্নকে সস্তায় পাওয়া গেল, তারও আসল মূল্য যে বোঝে, সেই জানবো জরুরি। মাসিমা, কথাটা বড় বেশি সূক্ষ্ম করে তুলছেন। মনে হচ্ছে যেন একটা ছোট গল্পের সাইকোলজিতে শান লাগিয়েছেন। কিন্তু কথাটা আসলে যথেষ্ট মোটা জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্ররমণীকে বিয়ে করার জন্য খেপেছে। দোষী গুণে ছেলেটা চলনসই, আর মেয়েটার কথা বলাই বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে তখনই ঢেকুতে আনন্দ নাড়ু করতে শুরু করে দেন। ভয় নেই বাবা, ডেকিতে পা পড়েছে, ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েছ। তারপরেও হাতে পেয়েও যদি তোমার পা বাড়ির চেয়ে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য। আমি যে এহেন আধুনিক, আমাকে শুধু তাক লাগিয়ে দিলেন। আধুনিকের লক্ষণটা কি দেখলে? দেখছি বিংশ শতাব্দীর মাসিমারাও বিয়ে দিতেও ভয় পান। তার কারণ আগেকার শতাব্দীর মাসিমারা যাদের বিয়ে দিতেন তারা ছিল খেলার পুতুল। এখন যারা বিয়ের উমেদার, মাসিমাদের খেলার শখ মেটাবার দিকে তাদের মন নেই। ভয় নেই আপনার। পেয়ে পাওয়া ফুরোয় না, বরঞ্চ চাওয়া বেড়েই ওঠে। লাবণ্যকে বিয়ে করে এই তত্ত্বটা প্রমাণ করবে বলেই অমিত রায় মর্তে অবতীর্ণ। নইলে আমার মোটর গাড়িটা অচেতন পদার্থ হয়েও অস্থানে অসময়ে এমন অদ্ভুত অঘটন ঘটিয়ে বসবে কেন বলুন তো? বাবা, বিবাহযোগ্য বয়সের সুর এখনো তোমার কথাবার্তায় মোটে লাগছে না। শেষে সমস্তটাই বাল্য বিবাহ না হয়ে দাঁড়ায়। মাসিমা, আমার মনের একটা স্বকীয় স্পেসিফিক গ্র্যাভিটি আছে। তারই গুণে আমার হৃদয়ের ভারী কথাগুলো মুখে খুব হালকাভাবে ভেসে ওঠে, তাই বলে তার ওজন কমে না। যোগমায়া গেলেন ভোজের ব্যবস্থা করতে। অমিত এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ালে, দর্শনীয় কাউকে দেখতে পেলে না। দেখা হলো জ্যোতিশঙ্করের সঙ্গে। মনে পড়ল আজ তাকে অ্যান্টনি ক্লিওপেট্রা পড়াবার কথা। অমিতের মুখের ভাব দেখে এই জ্যোতি বুঝেছিল জীবের প্রতি দয়া করেই আজ তার ছুটি নেওয়া আশু কর্তব্য। সে বললে, অমিতদা, কিছু যদি মনে না করো, আজ আমি ছুটি চাই গো। আপার শিলংয়ে বেড়াতে যাব। অমিত পুলকিত হয়ে বললে, পড়ার সময় যারা ছুটি নিতে জানে না তারা পড়া হজম করে না। তুমি ছুটি চাইলে আমি কিছু মনে করব এমন অসম্ভব ভয় করছো কেন? কালকে রবিবার, ছুটি তো আছেই। পাছে তুমি তাই মনে করো, সেজন্যই তো। স্কুল মাস্টারের বুদ্ধি আমার নয় ভাই। বরাদ্দ ছুটিকে ছুটি বলি নে। যে ছুটি নিয়মিত তাকে ভোগ করা আর বাঁধা পশুকে শিকার করা একই কথা। ওতে ছুটির রস ফিকে হয়ে যায়। হঠাৎ যে উৎসাহে অমিত কুমার ছুটি তত্ত্ব ব্যাখ্যায় মেতে উঠল, তার মূল কারণটা অনুমান করে জ্যোতির খুব মজা লাগলো। সে বললে, কদিন থেকেই দেখছি ছুটি তত্ত্ব সম্বন্ধে তোমার মাথায় নতুন নতুন ভাব উঠছে। এই তো সেদিনই আমাকে উপদেশ দিয়েছিলে, এমন আর কিছুদিন চললেই ছুটি নিতে আমার হাত পেকে যাবে। সেদিন কি উপদেশ দিয়েছিলাম?
বলেছিলে অকর্তব্য বুদ্ধি মানুষের একটা মহৎ গুণ। তার ডাক পড়লেই একটুও বিলম্ব করা উচিত হয় না। জ্যোতির বয়স 20-এর কোঠায়। অমিতের মনে যে চাঞ্চল্য উঠেছে, ও নিজের মনেও তার আন্দোলনটা এসে লাগছে। ও লাবণ্যকে এতদিন শিক্ষক জাতীয় বলেই ঠাউরেছিল। আজ অমিতের অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছে সে নারী জাতীয়। অমিত হেসে বললে, কাজ উপস্থিত হলেই প্রস্তুত হওয়া চাই। এ উপদেশের বাজার দর বেশি, আকবরী মোহরের মতো। কিন্তু এর উল্টো পিঠে খোদায় থাকা উচিত যে অকাজ উপস্থিত হলেই সেটাকে বীরের মতো মেনে নেওয়া যায়। তোমার বীরত্বের পরিচয় আজকাল প্রায়ই পাওয়া যাচ্ছে গো। জ্যোতির পিঠ চাপড়িয়ে অমিত বললে, জরুরি কাজটাকে এক কোপে বলি দেওয়ার মতো পবিত্র অষ্টমী তিথি তোমার জীবন পঞ্জিকায় একদিন যখন আসবে, দেবী পূজায় বিলম্ব করো না ভায়া। তারপরে বিজয়া দশমী আসতে বেশি দেরি হয় না। জ্যোতি গেল চলে। অকর্তব্য বুদ্ধি ও সজাগ যাকে আশ্রয় করে অকাজ দেখা দেয়, তারও দেখা নেই। অমিত ঘর ছেড়ে গেল বাইরে। ফুলে আচ্ছন্ন গোলাপের লতা, একধারে সূর্যমুখীর ভিড়, আর একধারে চৌকো কাঠের টবে চন্দ্রমল্লিকা। ঢালু ঘাসের ক্ষেতের অপর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ। তারই গুঁড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য। ছাই রঙের আলোয়ান গায়ে, পায়ের ওপর পড়েছে সকালবেলা রোদ্দুর। কোলে রুমালের ওপর কিছু রুটির টুকরো, কিছু ভাঙা আখরোট। আজ সকালটা জীব সেবায় কাটাবে ঠাউরেছিল, তাও গেছে ভুলে। অমিত কাছে এসে দাঁড়ালো। লাবণ্য মাথা তুলে তার দিকে চেয়ে চুপ করে রইল। মৃদু হাসিতে মুখ গেল ছেয়ে। অমিত সামনাসামনি বসে বললে, সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। লাবণ্য তার কোনো উত্তর না করে অদূরে একটা নিষ্ফলা পিচ গাছের দিকে একটা ভাঙা আখরোট ফেলে দিলে। দেখতে দেখতে তার গুঁড়ি বেয়ে একটা কাঠবেড়ালি নেমে এলো। এই জীবটি লাবণ্যর মুষ্টি ভিখারি দলের একজন। অমিত বললে, যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেটে দেব। তা দাও। তাহলে তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এ নামটাতে হয়তোবা তোমার বদনাম হলো। এরকম নাম তো আমাকেই সাজে। তোমাকে বরং ডাকবো বন্যা। কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার সামনে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজ মন্ত্রের মতো, কারোর কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও ওই রকম একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়? বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, কুলই ডাকতে হবে ডাকবার জন্যে। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমিও দেব তোমার নাম ছেটে। তোমাকে বলবো মিতা। চমৎকার পদাবলী। তোর একটা দোষ ওর আছে, মধু। বন্যা, মনে ভাবছি ওই নাম না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন 5 কানে পাছে সস্তা না হয়ে যায়। সে কথা মিছে নয়। 2-এর কানে যেটা 1, 5-এর কানে সেটা ভগ্নাংশ। বন্যা, কি মিতা? তোমার নামে যদি একটি কবিতা লিখি, কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। তাতে কি বোঝাবে? বোঝাবে তুমি যা তুমি তাই, তুমি আর কিছুই নও। সেটা বিশেষ আশ্চর্যের কথা নয়। বলো কি? খুবই আশ্চর্যের কথা। 2 বাদ একজন মানুষকে দেখতে পাওয়া যায়, যাকে দেখলেই চমকে উঠে বলে উঠি, এ মানুষটি একেবারে নিজের মতো, 5 জনের মতো নয়। সেই কথাটি আমি আমার কবিতায় বলবো। হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনই ধন্যা। তুমি কবিতা লিখবে নাকি? নিশ্চয়ই লিখব। কার সাধ্য রোধে মোর গতি? এমন মরিয়া হয়ে উঠলে কেন? কারণ বলি, কাল রাত্রির 2:30 পর্যন্ত ঘুম না হলে যেমন এপাশ ওপাশ করতে হয়, তেমন করেই কেবল অক্সফোর্ড বুক অব ভার্সের এপাত ওপাত উল্টেছি। ভালোবাসার কবিতা খুঁজেই পেলুম না। আগে সেগুলো পায়ে পায়ে ঠেকত। স্পষ্ট তো বুঝতে পারছি, আমি লিখব বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করে আছে। এই বলেই লাবণ্যর বাঁ হাত নিজের 2 হাতের মধ্যে চেপে ধরে বললে, হাত জোড়া পড়ল। কলম ধরব কি দিয়ে?
সবচেয়ে ভালো মিল হাতে হাতে মিল। এই যে তোমার আঙুলগুলি আমার আঙুলে আঙুলে কথা কইছে, কোনো কবি এমন সহজ করে কিছু লিখতে পারলে না। কিছুই তোমার সহজে পছন্দ হয় না, সেই জন্যেই তোমাকে এত ভয় করি মিতা। কিন্তু আমার কথাটা বুঝে দেখো, রামচন্দ্র সীতার জন্য যাচাই করতে চেয়েছিলেন বাইরের আগুনে, তাতেই সীতাকে হারালেন। কবিতার সত্য যাচাই হলো অগ্নি পরীক্ষায়। সে আগুন অন্তরের, যার মনে নেই সেই আগুন সে যাচাই করবে কি দিয়ে? তাকে 5 জনের মুখের কথা মেনে নিতে হয়। অনেক সময় সেটা দুর্মুখের কথা। আমার মনে আছে আগুন জ্বলছে, সেই আগুনের ভেতর দিয়ে আমার পুরনো সব পড়া আবার পড়ে নিচ্ছে। কত অল্প টিকল, সব হু শব্দে ছাই হয়ে যাচ্ছে। কবিদের হট্টগোলের মাঝখানে আমাকে আজ দাঁড়িয়ে তাই বলতে হলো, তোমরা অত চেঁচিয়ে কথা কইও না, ঠিক কথাটি আসতে বলো। For God's sake, hold your tongue and let me love. অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল। তারপরে একসময় লাবণ্যর হাতখানি তুলে ধরে অমিত নিজের মুখের ওপর বুলিয়ে নিলে। ভেবে দেখো বন্যা, আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে কত অসংখ্য লোকই চাচ্ছে, আর কত অল্প লোকই পেল। আমি সেই অতি অল্প লোকের মধ্যে একজন। সমস্ত পৃথিবীতে একমাত্র তুমিই সেই সৌভাগ্যবান লোককে দেখতে পেলে, যে শিলং পাহাড়ের কোণে এই ইউক্যালিপটাস গাছের তলায়। পৃথিবীতে পরম আশ্চর্যের ব্যাপারগুলি পরম নম্র, চোখে পড়তে চায় না, অথচ তাদের ওই তারিণী তলাপাত্র কলকাতার দিঘি থেকে আরম্ভ করে নোয়াখালী চাটগা পর্যন্ত চিৎকার শব্দে শূন্যের দিকে ঘুষি উঁচিয়ে বাঁকা পলিটিক্সের ফাঁকা আওয়াজ ছড়িয়ে এলো। সেই দুর্দান্ত বাজে খবরটা বাংলাদেশের প্রধান খবর হয়ে উঠল। কে জানে, হয়তো এটাই ভালো। কোনটা ভালো? ভালো এই যে সংসারে আসল জিনিসগুলো হাটে বাটে চলাফেরা করে বেড়ায়, অথচ বাজে লোকের চোখে ঠোকর খেয়ে খেয়ে মরে না। তার গভীর জানাজানি বিশ্বজগতের নাড়িতে নাড়িতে। আচ্ছা বন্যা, আমি তো বকেই চলেছি, তুমি চুপ করে বসে কি ভাবছো বলো তো? লাবণ্য চোখ নিচু করে বসে রইল, জবাব করলে না। অমিত বললে, তোমার এই চুপ করে থাকা যেন মাইনে না দিয়ে আমার সব কথাকে বরখাস্ত করে দেওয়ার মতো। লাবণ্য চোখ নিচু করেই বললে, তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। কিসের ভয়? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি। কিছু না ভেবে তুমি যা দিতে পারো, এইটাই তো আমার দানের দাম। তুমি যখন বললে কর্তামা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরা তো পড়তেই হবে। মিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক ওপরে। তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন আমি তোমাকে একটুও দোষ দেব না। না না, কিছু বলো না, আমার কথাটা আগে শোনো। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। বিয়ে করে তখন গ্রন্থি খুলতে গেলে তাতে আরও জট পড়ে যাবে। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সেই আমার পক্ষে যথেষ্ট, জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্য কেন তুলছ? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো, মানতে চাও না। পাছে যে রস এখন তুমি ভোগ করছো তাতে একটুও খটকা বাঁধে। তুমি তো সংসার ফাঁদবার মানুষ নও। তুমি রুচি তৃষ্ণা মেটাবার জন্য ফিরো সাহিত্যে সাহিত্যে, তাই তোমার বিহার। আমার কাছেও তুমি সেই জন্যেই এসেছো। বলবো ঠিক কথাটা, বিয়েটাকে তুমি মনে মনে জানো, যাকে তুমি সর্বদাই বলো ভালগার, ওটা বড় রেসপেক্টেবল। ওটা শাস্ত্রের দোহাই পড়া সেই সব বিষয়ী লোকের পোষা জিনিস, যারা সম্পত্তির সঙ্গে সহধর্মিণীকে মিলিয়ে নিয়ে খুব মোটা তাকিয়া ঠ্যাসান দিয়ে বসে। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি। তোমাকে ভোলাতে গিয়ে যেন একটু ফাঁকি না দিই। তুমি যা আছো ঠিক তাই থেকো। তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক,
কিন্তু একটু তুমি দায়িত্ব নিও না, তাতেই আমি খুশি হব। বন্যা, এবার তবে আমার কথাটা বলতে দাও। কি আশ্চর্য করে তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছ। তা নিয়ে কথা কাটাকাটি করব না, কিন্তু একটা জায়গায় তোমার ভুল আছে। মানুষের চরিত্র জিনিসটাও চলে। ঘর পোষা অবস্থায় তার একরকম শিকল বাঁধা স্থাবর পরিচয়, তারপরে একদিন ভাগ্যের হঠাৎ এক ঘায়ে তার শিকল কাটে, সে ছুট দেয় অরণ্যে, তখন তার আর এক মূর্তি। আজ তুমি তার কোনটা? যেটা বরাবরের সঙ্গে মেলে না, সেইটাই। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল, সমাজের কাটা খাল বেয়ে বাঁধা ঘাটে রুচির লণ্ঠন জ্বালিয়ে। তাতে দেখাশোনা হয়, চেনাশোনা হয় না। তুমি নিজেই বলো না বন্যা, তোমার সঙ্গে কি আমার সেই আলাপ? লাবণ্য চুপ করে রইল। অমিত বললে, বাইরে বাইরে দুই নক্ষত্র পরস্পরকে সেলাম করতে করতে প্রদক্ষিণ করে চলে। কায়দাটা বেশ শোভন, নিরাপদ। সেটাতে যেন তাদের রুচির টান, মরমের মিল নয়। হঠাৎ যদি মরণের ধাক্কা লাগে, নিভে যায় দুই তারার লণ্ঠন, দোহে এক হয়ে উঠবার আগুন ওঠে জ্বলে। সেই আগুনেই জ্বলেছে। অমিত রায় বদলে গেল। মানুষের ইতিহাসটাই এই রকমই। তাকে দেখে মনে হয় সে ধারাবাহিক, কিন্তু সে আসলে আকস্মিকের মালা গাঁথা। সৃষ্টির গতি চলে সেই আকস্মিকের ধাক্কায় ধাক্কায়, দমকে দমকে। যুগের পর যুগ এগিয়ে যায় ঝাঁপতালের লয়ে। তুমি আমার তাল বদলিয়ে দিয়েছ বন্যা, সেই তালেই তো তোমার সুরে আমার সুর গাঁথা পড়ল। লাবণ্য চোখের পাতা ভিজে এলো, তবু কথা মনে না করে থাকতে পারলে না যে অমিতের মনের গড়নটা সাহিত্যিক। প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখে কথার উচ্ছ্বাস তোলে, সেইটাই ওর জীবনের ফসল। তাতেই ও আনন্দ পায়। আমাকে ওর প্রয়োজন সেই জন্যেই। যেসব কথা ওর মনে বরফ হয়ে জমে আছে, ও নিজে যার ভার বোধ করে কিন্তু আওয়াজ পায় না, আমার উত্তাপ লাগিয়ে তাকে গলিয়ে ছড়িয়ে দিতে হবে। দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থেকে লাবণ্য হঠাৎ একসময় প্রশ্ন করলে, আচ্ছা মিতা, তুমি কি মনে করো না, যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্যে শাহজাহান খুশি হয়েছিলেন? তার স্বপ্নকে অমর করবার জন্যে এই মৃত্যুর দরকার ছিল। এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান। তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি, তার আনন্দ রূপ ধরেছে। তোমার কথায় তুমি ক্ষণে ক্ষণে আমাকে চমক লাগিয়ে দিচ্ছ বন্যা। তুমি নিশ্চয়ই কবি। আমি চাইনি কবি হতে। কেন চাও না? জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন যায় না। জগতে যারা উৎসব সভা সাজাবার হুকুম পেয়েছে, কথা তাদের পক্ষেই ভালো। আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যেই। বন্যা, তুমি কথাকে অস্বীকার করছো। জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয়? তুমি কি করে জানবে তুমি কি বলো আর সে বলার কি অর্থ? আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হলো। ওর নাম শুনে শুনে তুমি বিরক্ত হয়ে গেছো, কিন্তু কি করব বলো, ওই লোকটা আমার মনের কথার ভাণ্ডারী। নিবারণ এখনো নিজের কাছে নিজে পুরনো হয়ে যায়নি। ও প্রত্যেকবারে যে কবিতা লেখে, সে ওর প্রথম কবিতা। সেদিন ওর খাতা ঘাঁটতে ঘাঁটতে অল্পদিন আগেকার একটা লেখা পাওয়া গেল, ঝর্ণার উপরে কবিতা। কি করে খবর পেয়েছে শিলং পাহাড়ে এসে আমার ঝর্ণা আমি খুঁজে পেয়েছি। ও লিখেছে, ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝারে দেখে আপনারে সূর্য তারা। আমি যদি নিজে লিখতুম এর চেয়ে স্পষ্টতর করে তোমার বর্ণনা করতে পারতুম। তোমার মনের মধ্যে এমন একটা স্বচ্ছতা আছে যে আকাশের সমস্ত আলো সহজেই প্রতিবিম্বিত হয়। তোমার সব কিছুর মধ্যে ছড়িয়ে পড়া সেই আলো আমি দেখতে পাই। তোমার মুখে, তোমার হাসিতে, তোমার কথায়, তোমার স্থির হয়ে বসে থাকায়, তোমার রাস্তা দিয়ে চলায়। আজি মাঝে মাঝে আমার ছায়ারে দুলায়ে খেলায়ে তারি এক ধারে, সে ছায়ারির সাথে হাসিয়া মিলায় কলধ্বনি, দিও তারে বাণী যে বাণী তোমার চিরন্তনী। তুমি ঝর্ণা, জীবন স্রোতে তুমি যে কেবল চলছ তা নয়, তোমার চলার সঙ্গে সঙ্গেই তোমার বলা। সংসারে যেসব কঠিন অচল পাথরগুলোর উপর দিয়ে চলো, তারাও তোমার সংঘাতের সুরে বেজে ওঠে।
আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি। তাই নিয়ে আজি পরাণে আমার মেতেছে কবি। পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে। মোর বাণী রূপ দেখিলাম আজি নির্ঝরণে। তোমার প্রবাহে মনেরে জাগায় নিজেরে চিনে। লাবণ্য একটু ম্লান হাসি হেসে বললে, যতই আমার আলো থাক আর ধ্বনি থাক, তোমার ছায়া তবু ছায়াই। সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না। কিন্তু একদিন হয়তো দেখবে আর কিছু যদি না থাক, আমার বাণী রূপ রয়েছে। কোথায়? নিবারণ চক্রবর্তীর খাতায়? আশ্চর্য কিছু নেই। আমার মনের নিচের স্তরে যে ধারা বয়, নিবারণের ফোয়ারায় কেমন করে সেটা বেরিয়ে আসে। তাহলে কোনো একদিন হয়তো কেবল নিবারণ চক্রবর্তীর ফোয়ারার মধ্যেই তোমার মনটিকে পাবো, আর কোথাও নয়। একসময় বাসা থেকে লোক এলো ডাকতে, খাবার তৈরি। অমিত চলতে চলতে ভাবতে লাগলো যে লাবণ্য বুদ্ধির আলোতে সমস্তই স্পষ্ট জানতে চায়। মানুষ স্বভাবত যেখানে আপনাকে ভোলাতে ইচ্ছে করে, ও সেখানেও নিজেকে ভোলাতে পারে না। লাবণ্য যে কথাটা বললে সেটার তো প্রতিবাদ করতে পারছি না। অন্তরাত্মার গভীর উপলব্ধি বাইরে প্রকাশ করতেই হয়। কেউ বা করে জীবনে, আর কেউ বা করে রচনায়। জীবনকে ছুতে ছুতে অথচ তার থেকে সরতে সরতে নদী যেমন কেবলই তীর থেকে সরতে সরতে চলে, তেমনই আমি কি কেবলই রচনার স্রোত নিয়ে জীবন থেকে সরে সরে যাব? এখানে কি মেয়ে পুরুষের ভেদ? পুরুষ তার সমস্ত শক্তিকে সার্থক করে সৃষ্টি করতে। সেই সৃষ্টি আপনাকে এগিয়ে দেওয়ার জন্যই আপনাকে পদে পদে ভোলে। মেয়ে তার সমস্ত শক্তিকে খাটায় রক্ষা করতে। পুরোনাকে রক্ষা করবার জন্যই নতুন সৃষ্টিকে সে বাধা দেয়। রক্ষার প্রতি সৃষ্টি নিষ্ঠুর, আর সৃষ্টির প্রতি রক্ষা বিঘ্ন। এমন কেন হলো? এক জায়গায় এরা পরস্পরকে আঘাত করবেই। যেখানে খুব করে মিল, সেখানেই মস্ত বিরুদ্ধতা। তাই ভাবছি আমাদের সকলের চেয়ে বড় যে পাওনা, সে মিলন নয়, সে মুক্তি। এই কথাটা ভাবতে অমিতকে পীড়া দিলে, কিন্তু ওর মন এটাকে অস্বীকার করতে পারলে না। যোগমায়া বললেন, মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। অমিত বাড়ির চঞ্চল, সে কথা আমি মানি। সেই জন্যেই ওকে এত স্নেহ করি। দেখো না, ও কেমন তর এলোমেলো, হাত থেকে যেন সবই পড়ে টড়ে যায়। ওকে সবই যদি ধরে রাখতেই হতো, হাত থেকে সবই যদি খসে খসে না পড়তো, তাহলেই ওর ঘটতো বিপদ। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার ধরে রাখতে হবে, এটা ওর ধাঁতের সঙ্গে মেলে না। সত্যি করে বলি বাছা, ও ছেলে মানুষই আমার বাড়ি ভালো লাগে। সেটা হলো মায়ের ধর্ম। ছেলে মানুষের দায় যত কিছু সব মায়ের, আর ছেলের যত কিছু সব খেলা। কিন্তু আমাকে কেন বলছো দায় নিতে যে পারে না তার উপরে দায় চাপাতে? দেখছো না লাবণ্য, ওর কেমন দুরন্ত মন। আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে। দেখে আমার বড় মায়া হয়। যাই বলো, ও তোমায় ভালোবাসে। তা বাসেন। তাহলে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব, তার উপর আমি একটু অত্যাচার করতে চাইনি। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। কর্তামা, সে অত্যাচারের ক্ষেত্র আছে, কিন্তু স্বভাবের ওপর পীড়ন সয় না। সাহিত্যে ভালোবাসার বই যতই পড়লেম, এই কথাটা বারবার আমার মনে হয়েছে। ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেখানেই যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি। নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্যে যেখানে জুলুম, যেখানে মনে করি আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব। তা মা, দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পর পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলেই না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ।
যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে ওই ট্র্যাজেডি বলো, ওইটাই ঘটে। সংসার পাতবার জন্যেই যে মানুষ তৈরি, তার কথা ছেড়ে দাও। সে তো মাটির মানুষ, সংসারের প্রতিদিনের চাপেই তার গরম পিটন আপনিই ঘটতে থাকে। কিন্তু যে মানুষ মাটির মানুষ একেবারেই নয়, সে আপনার স্বতন্ত্র কিছুতেই ছাড়তে পারে না। যে মেয়ে তা না বোঝে, সে যতই দাবি করে ততই হয় বঞ্চিত। যে পুরুষ তা না বোঝে, সে যতই টানা হেঁচড়া করে ততই আসল মানুষটাকে হারায়। আমার বিশ্বাস, অধিকাংশ স্থলেই আমরা যাকে পাওয়া বলি, সে আসলে আর কিছুই নয়। হাত করা যেরকম হাতকে পায়, সেই আর কি। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাইনি। বিয়ে সকলের জন্য নয়, জানো কর্তা মা, খুঁতখুঁতে মন যাদের, তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে নেয়। কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছে এসে পড়ে, মাঝে ফাঁক থাকে না, তখন একেবারে গোটা মানুষকে নিয়েই কারবার করতে হয় নিতান্ত নিকটে থেকে। কোনো একটা অংশ আর ঢাকা রাখবার জো থাকে না। লাবণ্য, তুমি নিজেকে জানো না। তোমাকে নিতে গেলে যে কিছুই বাদ দিয়ে নেবার দরকার পড়ে না। কিন্তু উনি তো আমাকে চান না। যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে, তাকে উনি দেখতে পেয়েছেন বলে আমি মনেই করিনি। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি, অমনি ওর মন অবিরাম ও অজস্র কথা কয়ে উঠেছে। সেই কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভিতর ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে, যে মেয়ে ওর নিজের সৃষ্টি নয়। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। তোমার মনে হয় অমিত তোমার মতো মেয়েকেও সম্পূর্ণ মেনে নিতে পারবে না? যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে, ওর মনের খেলার সঙ্গে মিশিয়ে স্বপ্ন হয়েই থাকবো। আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দিয়েছে। না হয় সে গুটি থেকে বের হয়ে আসা 2-4 দিনের রঙিন প্রজাপতিই হলো, তাতে দোষ কি? জগতে প্রজাপতি আর কিছুর চেয়ে কম যে সত্য, তা তো নয়। না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিলে আর সূর্যাস্তের আলোতে মরেই গেল, তাতেই বা কি? কেবল এটুকুই দেখা চাই যে সেটুকু সময় যেন ব্যর্থ হয়ে না যায়। সে যেন বুঝলুম, তুমি অমিতের কাছে না হয় ক্ষণকালের মায়ারূপেই থাকবে। আর নিজে তুমিও কি বিয়ে করতে চাও না? তোমার কাছে অমিত কি মায়া? লাবণ্য চুপ করে বসে রইল, কোনো জবাব করলে না। যোগমায়া বললেন, তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে। তোমার মতো করে ভাবতেও পারিনে, কথা কইতেও পারিনে। শুধু তাই নয়, হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারিনে। কিন্তু তর্কের ফাঁকের মধ্যে দিয়েও যে তোমাকে দেখেছি মা, সেদিন রাত তখন ওই 12টা হবে। দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে। ঘরে গিয়ে দেখি তুমি টেবিলের ওপর নুয়ে পড়ে 2 হাতের মধ্যে মুখ রেখে কাঁদছ। এ তো ফিলোজফি পড়া মেয়ে নয়। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরেই ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিনে কেঁদে নিতে হবে, চাপা দিতে যাওয়া কিছু নয়। এ কথা খুবই জানি তুমি সৃষ্টি করতেও চাও না, ভালোবাসতেই চাও। মন প্রাণ দিয়ে সেবা করতে না পারলে তুমি বাঁচবে কি করে? তাই তো বলি, ওকে কাছে না পেলে তোমার চলবে না। বিয়ে করব না বলে হঠাৎ পণ করে বসো না। একবার তোমার মনে একটা জেদ চাপলে আর তোমাকে সোজা করা যায় না, তাই খুব ভয় করি। লাবণ্য কিছু বললে না, নতমুখে কোলের ওপর শাড়ির আঁচলটা চেপে চেপে অনাবশ্যক ভাঁজ করতে লাগলো। যোগমায়া বললেন, তোমাকে দেখে আমার অনেকবারই মনে হয়েছে, অনেক পড়ে অনেক ভেবে তোমাদের মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে। তোমরা ভিতরে ভিতরে যে ভাব গড়ে তুলেছ,
আমাদের সংসারটা তার উপযুক্ত নয়। আমাদের সময় মনের যেসব আলো অদৃশ্য ছিল, তোমরা আজ যেন সেগুলোকেও ছাড়ান দিতে চাও না। তারা দেহের মোটা আবরণটাকে ভেদ করে দেহটাকে যেন অগোচর করে দিচ্ছে। আমাদের আমলে বাপু মনের মোটা মোটা ভাবগুলো নিয়ে সংসারে দুঃখ কষ্ট যথেষ্ট ছিল, সুখও ছিল, সমস্যা কিছু কম ছিল না। আজ তোমরা এতই বাড়িয়ে তুলেছ, কিছুই আর সহজ রাখলে না। লাবণ্য একটুখানি হাসলে। এই সেদিন অমিত অদৃশ্য আলোর কথা যোগমায়াকে বোঝাচ্ছিল, তার থেকে এই যুক্তি তার মাথায় এসেছে। এও তো সূক্ষ্ম। যোগমায়ার মা ঠাকুরুন এ কথা এমন করে বুঝতেন না। বললে, কর্তামা, কালের গতিকে মানুষের মন যতই স্পষ্ট করে সব কথা বুঝতে পারবে, ততই শক্ত করে তার ধাক্কা সইতেও পারবে। অন্ধকারের ভয়, অন্ধকারের দুঃখ অসহ্য, কেননা সেটা অস্পষ্ট। আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো ছিল। না না, তা বলো না। যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারতো, হে আমি মনেও করতে পারিনি। একসময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো, কেবল বই পড়বো আর পাশ করব, এমনি করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো, হেই আমার ঢের হয়েছে। এতদিন ছায়া ছিল, এখন সত্য হয়েছি। এর চেয়ে আর কি চাই? আমাকে বিয়ে করতে বলো না কর্তামা। বলে চৌকি থেকে মেঝেতে নেমে যোগমায়ার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। এতক্ষণ শুনছিলেন রবি ঠাকুরের কলমের শেষের কবিতার দ্বিতীয় পর্ব। গল্পে সাউন্ড ডিজাইনে এবং পোস্টার ডিজাইনে তুহিন। এছাড়াও বিভিন্ন চরিত্রে রাজ, তুহিন, আফসানা, খুশি এবং অগ্রজ। এখন এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি আগামী শুক্রবার রাত ঠিক এই সময়। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।